বিস্ময়কর হচ্ছে যে রাষ্ট্র তার নিউ লিবারেল পলিসির কারণে হাউজিং যে তার দায়িত্ব সেখান থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছে, পুরোটাই মার্কেটের উপর ছেড়ে দিয়েছে। রাষ্ট্রের জায়গা থেকে, প্ল্যানিংয়ের জায়গা থেকে ভাবতে হবে যে প্রতিটা বিল্ডিং যদি এরকম 30 তলা হয় তার ইম্প্যাক্টটা রোডসে কেমন পড়বে, পরিষেবাতে কেমন পড়বে, অন্যান্য যত ধরনের ফেসিলিটি আছে তার চাপটা কেমন পড়বে। আপনার সন্তান ড্রাগ এডিক্ট হবে কি হবে না নির্ভর করবে আপনার সন্তান কি সত্যিকার অর্থে মাঠে গিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন ইনকাম শ্রেণীর মানুষকে চিনতে পারছে কিনা। পৃথিবীতে কোনো সোসাইটিতে আপনি যদি অন্যায়কে মেনে নিতে থাকেন সেখানে আপনার জালেম শাসক আপনার উপরে পতিত হবেই। দর্শক, কভার স্টোরির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আমি নাইমুল হাসান। আমার সাথে আজকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান। স্যারকে ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। আজকে আমাদের আলোচনাটা মূলত হবে ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে, এবং রিসেন্টলি হচ্ছে এই প্ল্যানের যেই পরিবর্তন করা হয়েছে সেটা নিয়ে। স্যারকে আসলে প্রথমেই হচ্ছে আমি যেটা জিজ্ঞেস করতে চাই, মানে ড্যাপ কি আসলে ধরেন যেটা নিয়ে মূলত অনেকেরই হচ্ছে রিহ্যাব অথবা ধরেন যে ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এদের হচ্ছে যেই কমপ্লেনের যে জায়গাটা ছিল, যে ধরেন যে মানে ফ্লোর এরিয়া রেশিও অথবা ধরেন ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, তো এই ইস্যুগুলো নিয়ে হচ্ছে এত বেশি আলোচনা কেন? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর দর্শক যারা শুনছেন সবাইকে সালাম। আসলে ড্যাব বা ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান মানে পুরো ঢাকা মহানগর, যেখানে প্রায় 1590 বর্গ কিলোমিটার, সেখানে আমাদের ঢাকার মতো বড় শহর আছে, আবার সেকেন্ডারি লেভেলের সাভারের মতো শহর আছে, তার বাইরে বিস্তীর্ণ গ্রামীণ এলাকাও আছে। এই সবই কিন্তু এই ঢাকার বিশ্বতন্ত্র পরিকল্পনা ড্যাপের অংশ। এখন ড্যাপ নিয়ে যখন আলোচনা করব তাহলে এই পুরো মহানগরী, তার জনসংখ্যা, তার পরিবেশ, তার ট্রান্সপোর্টেশন, হাউজিং, ইকোনমি এবং এমপ্লয়মেন্ট, নাগরিক সুযোগ সুবিধা, খেলার মাঠ, ওপেন স্পেস, সব নিয়ে কিন্তু আলাপ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে বিশেষ করে আপনি যে দুইটা সংস্থা রিহ্যাব এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের কথা বলছেন, তাদের আসলে কেন ফান্ড নিয়ে এত আগ্রহ, মূল কারণটাই হচ্ছে যে তারা আসলে ইন্ডিভিজুয়াল বিল্ডিং নিয়ে কাজ করে, এবং তাদের বিশেষ করে রিহ্যাবের তো কাজই হচ্ছে বিল্ডিং বানিয়ে বিক্রি করা, ব্যবসা করা, এবং এই প্রক্রিয়াতে নিশ্চয়ই হাউজিংয়ের সাপ্লাই বাড়ে, সেটা সত্য। কিন্তু তারা যদি ব্যবসায়ীদের তো আগ্রহ থাকবে তার ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। তো এখন স্বভাবতই তারা তাদের যেটা ভাষ্য এবং যেটা যে যত বেশি বেশি ফ্লোর স্পেস বাড়বে তত তাদের ব্যবসার যে প্রোডাক্টটা বাড়বে। তো তাদের তো স্বভাবতই আগ্রহ এই যে এটাকে বাড়ানো, যত ইচ্ছে ফার বাড়ানো, তাহলে তাদের ব্যবসাটা তত বিস্তৃত হবে। আর আইএবির যারা আর্কিটেক্ট, তাদের মধ্যে যারা সবাই না, অনেকে রিয়েল এস্টেটের কাজ করে, তো তারা যেহেতু রিয়েল এস্টেটের সাথে সম্পৃক্ত, তাদের প্রফেশনাল ফিসটাও কিন্তু এই যে ভবনের আয়তনের সাথে তার একটা সামঞ্জস্য, তার একটা সম্পর্ক আছে, প্রপোর্শন, একটু রিলেশনশিপ আছে। তাহলে তারাও যেহেতু তাদের প্রফেশনাল ফিজের সম্পর্ক আছে, এই যে স্পেসের যত বাড়বে, তো সেই অর্থে তারা তাদের প্রফেশনাল ফিজের একটা রিলেশনশিপের কারণে তারাও এক ধরনের তাদের একটা বিজনেস ইন্টারেস্ট আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে রাষ্ট্রের তো দায়িত্ব হচ্ছে যে পুরোই, যেটা আমি বললাম 1590 বর্গ কিলোমিটার, যেখানে মহানগর আছে, নগর আছে, গ্রামীণ এলাকা আছে, পুরো এলাকাটা কীভাবে ভালো থাকে, তার বাসযোগ্যতা কীভাবে বাড়ানো যায় এবং নাগরিক সুযোগ সুবিধা বাড়ানো যায় এবং ফাংশনাল হয়, হ্যাঁ, পরিবেশটাও ঠিক থাকে, এটা নিয়ে আলাপ করা। কিন্তু এই কারণেই আমরা খুব অবাকভাবে দেখেছি যে অন্তর্বর্তী সরকার তারা একটা সংস্কার ভাবনা নিয়ে এসেছে। সেখানে তাদের উচিত ছিল ঢাকা মহানগরীটা যেন আরও ভালো হয় সেটা আলাপ করা, বাংলাদেশের অন্য নগরগুলোও যেন তাদের যে বাসযোগ্যতার সংকট আছে, পরিবেশের সংকট আছে, তার যানজটের সংকট আছে, এগুলো নিয়ে আলাপ করবে। কিন্তু বিস্ময়কর যে তারাও এসে এই ব্যবসায়ীদের তাদের যে চাপটাকে তারা ধারণ করে তারাও এই আলাপটাই তুলেছে কীভাবে ফার বানানো যায়, তারা অফিসিয়ালি বলেছে। এবং আলটিমেটলি এই কারণে যে আমাদের অন্য যত আলাপ, যে ড্যাপে আমরা কীভাবে নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে পারি, অ্যাফোর্ডেবল হাউজিং আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে ঢাকার রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কীভাবে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে আমাদের শহরে যানজট কমাতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো আমার আসার প্রয়োজন ছিল, কিন্তু সেটা আসে। সারা পৃথিবীতেই আপনি যখন প্লট কেন্দ্রিক ছোটো ছোটো ভবন করবেন তখন তার একটা সিলিং থাকে, কতটুকু উচ্চতায় করবেন, শুধু সিলিং না, আবার নেইবারহুডের একটা ক্যারেক্টার থাকে, ব্যালেন্স থাকে। আপনি একটা এলাকাতে অনেকগুলো 6 তলা ভবন আছে, চাইলেই তো 12 তলা ভবন করতে পারবেন না, তাহলে সেই 6 তলার ভবনগুলোতে আলো বাতাস ঢুকবে না। তো এই কারণে আবার ঢাকাতেও এতদিন ধরে চর্চিত হাইট জোনিং ছিল। ঢাকাতে আগে যেটা ছিল যে রাস্তার ডাবল হতে পারবে, তার মানে একটা রাস্তা তো একটা এলাকা ধরে একই উইডথে থাকে, সব বিল্ডিং উচ্চতায় তার ডাবলে বেশি যাবে না। তাহলে এই জন্য আমরা দেখতাম যে ঢাকার বিভিন্ন এলাকাতে আপনি দেখবেন যে আগে কলাবাগান, ভূতেরগুলি বা অন্য আরও ছোটো এলাকা দেখবেন 4-5 তলা ভবনের বেশি নাই, সবই 4-5 তলা একই রকম। এবং যেগুলো বড় এলাকা, গুলশান, ধানমন্ডি, বনানী, সেখানেও 6 তলা।
তাহলে এই যে মানে যেখানে অপরিকল্পিত এলাকা 4-5 তলা, গুলশান, ধানমন্ডি এমনকি প্ল্যান এরিয়া উত্তরা, সেখানে 6 তলা বেশি করতে দিত না। এক ধরনের কিন্তু সাম্য ছিল। তো সেটাকে ভেঙে দিল 2008 সালে ইমারত বিধিমালার মাধ্যমে। সেটাকে আমরা ভেঙে বড় আকারের ফান্ড নিয়ে আসলাম, 5-6 ফান্ড নিয়ে আসলাম, এবং এই সাম্যের জায়গাটা ড্রাস্টিক্যালি এটা একটা ধাক্কা খেলো। এবং পরবর্তীতে এইবারে ড্যাবের প্রথম ড্রাফটে কিন্তু এই হাইট জোনিং বিষয়টা নিয়ে আসা হয়েছিল, যেন বৈষম্যটা কমানো যায়। তখনই এই রিয়েল এস্টেট এবং আর্কিটেক্টদের কেউ তারা কিন্তু তখন এই বৈষম্যটা যে কমেছে সেটাকে স্বীকার না করে তখন তারা আবার সে পুরাতন গল্প, তাদের ফার বাড়াতে হবে, আরও বড় বড় ভবন দিতে হবে, তারা 6-7 তলা আবাসিক এলাকায় 8 তলা, এতেও তারা সন্তুষ্ট না, আরও বেশি বেশি লাগবে। মানে আমি যদি অন্যভাবে প্রশ্নটা করি, রিহ্যাব আসলে ঢাকা শহরে কত পার্সেন্ট রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে কাজ করে? রিয়েল এস্টেট ঢাকা যদি আপনি ঢাকার যদি প্লট টোটাল প্লটে দেখেন, সেখানে দেখেন রিয়েল এস্টেটে তো কন্ট্রিবিউশন লেস দেন 10%, 5%ই কিছু বেশি হবে। হ্যাঁ, তো এখন এত বড় ঢাকা মহানগর, হ্যাঁ, সেখানে 5%-এর মতো কন্ট্রিবিউশন নিয়ে তারা 100% জমির যেই আইনটাকে বদলাচ্ছে। হ্যাঁ, তো এটা কত সাংঘাতিক বিষয়। এবং এই ক্ষেত্রে ঢাকা শহরে যারা থাকে অধিকাংশই তো থাকেন ভাড়াটিয়া, হ্যাঁ, তো আর কিছু থাকেন প্লট ওনার। প্লট ওনারদের মধ্যে কোর আরবান এলাকাতে অধিকাংশ প্লট ওনার আবার বাড়ি করেও ফেলেছে। তার মানে কি লেফট ওভার প্লট তো খুবই অল্প কোর ঢাকাতে, হয়তো বিস্তৃত পরিসর অন্য এলাকাগুলোতে এখনও আছে। তাহলে এ তো অল্প পরিমাণ লোক যারা প্লট ওনার কিংবা যে রিয়েল এস্টেট ব্যবসায়ী, যারা অত্যন্ত ক্ষুদ্র প্রপোর্শন অফ ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটাকে তারা বলছে যে মেইন স্ট্রিম দাবি। আর আমরা যারা পেশাজীবী, যাদের কাজে আমাদের প্ল্যানারদের কাজই কিন্তু পুরো শহরের কম্প্রিহেন্সিভ এবং হোলিস্টিক যে আইডিয়াগুলি নিয়ে কাজ করা। হ্যাঁ, আপনার বাড়িতে হয়তো আপনি চাইতেই পারেন একটা প্লট আছে, সেটা আপনি 20 তলা 30 তলা করতে পারবেন, এতে আপনার ফিনান্সিয়াল বেনিফিট বেশি। কারণ এখানে যদি আপনি 6 তলা ভবন করতে পারলে যে পরিমাণ রিটার্ন আসবে, 30 তলা করতে পারলে তো নিশ্চয়ই অনেক বেশি রিটার্ন আসবে। এটা তো যে কোনো হিউম্যান ডিজায়ার হবে, যেখানে আমাদের এই যে বর্তমান যুগে সবাই চায় তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে। সেখানে রাষ্ট্রের জায়গা থেকে, প্ল্যানিংয়ের জায়গা থেকে ভাবতে হবে যে প্রতিটা বিল্ডিং যদি এরকম 30 তলা হয়, তার ইম্প্যাক্টটা রোডসে কেমন পড়বে, পরিষেবাতে কেমন পড়বে, অন্যান্য যত ধরনের ফেসিলিটি আছে তার চাপটা কেমন পড়বে। তাহলে সেখানে এই শহরটা যদি ধীরে ধীরে কনভার্ট হয়ে যদি 10, 12, 14 তলার শহর হয়ে যায়, আমি এর চেয়ে বড় বাদ দিলাম, তাহলে অবস্থাটা কোথায় যাবে? তো এই প্রশ্নগুলো খুবই মৌলিক। তো এই জন্য বলছি ব্লক ডেভেলপমেন্ট হলে পুরোটাকে আমরা ব্লক নিয়ে চিন্তা করব, আর প্লট ডেভেলপমেন্ট হলে সেভাবে চিন্তা করতে হবে। লাস্ট 15-20 ইয়ার্স ধরে হচ্ছে গিয়ে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে অথবা ধরুন যে অন্য সব সেক্টরে যেভাবে হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে জারি আছে। ওরা প্রথমে একটা ঘোষণা দিয়েছিল যে আর হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, কিন্তু দেখা যাচ্ছে একটা লুপ হোল রেখে দিয়েছে, যেটার কারণে আলটিমেটলি রিয়েল এস্টেট সেক্টরে আপনি যদি ল্যান্ডে হচ্ছে ইনভেস্ট করেন, তাহলে পার স্কোয়ার মিটারে 15,000 টাকা দিয়ে হচ্ছে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। আপনি অ্যাপার্টমেন্টে অথবা হচ্ছে ফ্ল্যাটে যদি ইনভেস্ট করেন, তাহলে 6,000 টাকা পার স্কোয়ার মিটার দিয়ে হচ্ছে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। সো যখন এত এত কালো টাকা, এবং আমাদের যে রিয়েল এস্টেট বুমের পেছনে কিন্তু এই কালো টাকার বিরাট ভূমিকা আছে, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এবং এই কারণে যে হচ্ছে গিয়ে এটা যে আমাদের এই ফ্ল্যাট বলেন অথবা বাড়ি বলেন, এটা যে আমাদের নাগালের বাইরে চলে গেছে, এই ইস্যুটা নিয়েও কেউ কথা বলছে। কিন্তু এনারা যে হচ্ছে গিয়ে বলতেছে যে হচ্ছে ফার বাড়া দিলে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং হবো, নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে, এটা নাগালের বাইরে আছে। তো এর আগেও তো আমরা দেখেছি আসলে ফারের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, ফারের উপর নিয়ন্ত্রণ তো এসেছে জাস্ট কিছুদিন আগে। তো ঢাকা শহরে কি এরকম কোনো এক্সাম্পল আপনি বলতে পারবেন যে অ্যাফোর্ডেবল হাউজিং এর প্রজেক্ট হচ্ছে রিহ্যাব অথবা অন্য কেউ হচ্ছে করেছে, প্রথম অথবা সরকারের পক্ষ থেকে কি কখনো এরকম করা হয়েছে কি? সারা পৃথিবীতেই কিন্তু মানে টার্গেট বেসড অ্যাফোর্ডেবল হাউজিং প্রকল্পই নেওয়া হয়, এবং সেই প্রকল্প কোথাও মানে এই প্রকল্পগুলোকে অ্যাফোর্ডেবল হাউজিং বলে, কোথাও সোশ্যাল হাউজিং বলে। তো এখন রিয়েল এস্টেটের তো হাউজিং সেক্টরে অবদান রিলেটিভলি কম, তার মধ্যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ে তাদের অবদান প্রায় শূন্য বললেই চলে। কারণ আমরা সেই অর্থে রিয়েল এস্টেটের এমন কোনো প্রজেক্ট দেখি না যেখানে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য ছোটো ছোটো সাইজের সে 300-400 স্কোয়ার ফিটের প্রকল্প আছে। তারা সেখানে মানে এখন পর্যন্ত সোফার তারা সেই মার্কেটে যায়নি, যদিও মার্কেটে কিন্তু একটা ডিমান্ড আছে। এখন তারা যায়নি কেন? কেননা তারা ব্যবসায়ী তো আর রাষ্ট্রের মতো চিন্তা করে না যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই চিন্তাটা রাষ্ট্রেরই করার কথা, এবং রাষ্ট্র চিন্তা করলে শুধু সে চিন্তাই করবে না, সেখানে জমির সাপ্লাই দিবে, তারপর সেটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে রিয়েল এস্টেটকে এঙ্গেজ করবে, তার পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি করবে। এখন এই ফ্রেমওয়ার্কটা তো রাষ্ট্র করেনি সেই অর্থে, আবার রিয়েল এস্টেটও করেনি। রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে 2-1টা প্রকল্প করে মানে সে বলছে আমি তো অ্যাফোর্ডেবল হাউজিং করেছি। তো যেই শহরে প্রায় 40 লক্ষের উপরে লোক নিম্নবিত্ত লোক আছে, সেখানে আপনি 400-500 ইউনিট করে তো আসলে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের মানে সাপ্লাইয়ের তুলনায় সেটা অত্যন্ত অল্প। সেই জন্য ওয়াইড স্কেল যে আপনি এখন থেকে চিন্তা করবেন, এখন থেকে 5 বছরে
আমি 1 লক্ষ ইউনিট অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট তৈরি করবো, 10 বছরে তো 1 লক্ষের সাথে আরও 5 লক্ষ যোগ করব। তাহলে এই যে ওয়াইড স্কেল যদি আপনি চিন্তা না করেন, আপনি শুধুমাত্র যেমন কিছুদিন আগে গত সরকার মিরপুরে 500 ফ্ল্যাট উদ্বোধন করে বলেছে আমরা তো গরিবদের জন্য করেছি, সে তো যদি তাত্ত্বিকভাবে সেটা 500 ফ্ল্যাট যদি প্রকৃত দরিদ্র পায়ও, তাহলে যেখানে আপনার প্রয়োজন হচ্ছে যে 10 লক্ষ 15 লক্ষ ইউনিট, সেখানে আপনি 500 ইউনিট দিয়ে কী করবেন? তাহলে সেটাই হতে হবে রাষ্ট্রীয় পলিসির মধ্য দিয়ে। যদি রাষ্ট্র স্বীকার করে হাউজিং মানুষের সবচেয়ে প্রথম মৌলিক অধিকার শিক্ষাও না, হাউজিং, একটা সেফ হাউজিং থাকলে তার ডেভেলপমেন্টের স্টেজটা শুরু হবে। অথচ বিস্ময়কর হচ্ছে যে রাষ্ট্র তার নিউ লিবারেল পলিসির কারণে হাউজিং যে তার দায়িত্ব সেখান থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছে, পুরোটাই মার্কেটের উপর ছেড়ে দিয়েছে। এখন মার্কেট আবার রিয়েল এস্টেট সেক্টর, তারা মার্কেট তো সে ভেবেছে যে প্রফিট করতে গেলে আমাকে আপার ইনকাম হায়ার ইনকামের কাছে যেতে হবে, সেখান থেকে মার্কেট করছে। ইন বিটুইন এই আমাদের দরিদ্র লোকেরা যাদের আবার শহরে ইনফর্মাল অ্যাক্টিভিটিতে তাদের রোল আছে, তাদেরকে বাধ্য হয়ে বস্তিতে অত্যন্ত মানবতার জীবনযাপন যেতে হচ্ছে, যেখানে অগ্নিকাণ্ডে তারা কিছুদিন পরপরই তাদের জমানো সব কিছু খুঁয়ে ফেলে। তাহলে এইটা একটা অন্যায় একটা শহর, যে অন্যায্য শহরে আমরা গরিব মানুষকে আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করছি, ফর্মাল সেক্টর ইনফর্মাল সেক্টর তাদের হেল্পটা নিচ্ছি, কিন্তু আমরা তাদের হাউজিংয়ের ব্যবস্থা করছি না, পুরোটা প্রাইভেট সেক্টরের কাছে ছেড়ে দিয়েছে। আবার প্রাইভেট সেক্টর যে পুরোটাই তার এফআইআর বাড়িয়ে সে শুধু টার্গেটটা কি হাই ইনকাম এন্ডে সেটা করবে। তাহলে কি এভাবে যদি চলতে থাকে 10 বছর পর, তো গল্পটাই কী হবে? আরও দরিদ্র মানুষ আসবে শহরে এবং আরও তারা বস্তি বা প্রান্তিক এলাকায় থাকবে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে শহরে আমাদের প্রকৃত এই দরিদ্র লোকদের জন্য অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ডিমান্ডটা ডিটারমিন করা, আবার হচ্ছে যে শহরের ডেভেলপমেন্টটাকে একটা পর্যায়ে কন্ট্রোল করা, ম্যানেজ করা। কারণ ঢাকা শহরে এখন যদি 3 কোটি লোক থাকে, তাহলে কি আগামী 10 বছর পর এখানে 5 কোটি লোককে আসতে দিব? তাহলে আপনি সাপ্লাই এন্ডে তো কোনো দিন কুলাতে পারবেন না। তাহলে বাংলাদেশের ব্যালেন্স ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই বাংলাদেশের অন্য আরবান সেন্টারগুলো, যে আমাদের নেক্সট যে ডিভিশনাল হেডকোয়ার্টার আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে, পৌর হেডকোয়ার্টার আছে, সেগুলোকে এমপ্লয়মেন্ট, আরবান এমিনিটিস, ফ্যাসিলিটিসের সেন্টার করতে হবে। সেন্টার করলে তখন মানুষ এই ঢাকা শহর যেটা এয়ার পলিউশনের সবচেয়ে খারাপ, ট্রাফিক জ্যামের সবচেয়ে খারাপ অবস্থা আছে, গরিব লোকেদেরও চয়েস আছে, তারা এখানে আসতো না যদি আপনি সেকেন্ডারি সিটিগুলোতে আপনি সেই সুযোগগুলো করতে পারতেন। কিন্তু আমরা তো সেই চয়েসগুলো তৈরি করতে পারিনি। আমরা ধরেই নিচ্ছি যে ঢাকা শহরে মানুষ আসবে আর আসবে, এবং একই সাথে এফআইআর বাড়ানোর কারণে আমাদের তো হাউজিংগুলো অ্যাফোর্ডেবল হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে অথচ আমরা দেখেছি যে এফআইআর বাড়ানোর পরেও তো কোনো এলাকাতে হাউজিংয়ের দাম 1 টাকা কমেনি, একদম আরও বেড়েছে, ফ্ল্যাটের দাম বেড়েছে। তার মানে এফআইআর এর সাথে অ্যাফোর্ডেবিলিটি যেহেতু ওইভাবে রিলেশনশিপ আমরা করতে পারিনি, তাহলে আমাদের এটা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা মানুষের ইনফ্লাক্সটাকে আমরা কন্ট্রোল করব। এই যে ড্যাপের মধ্যে যেমন কৃষিজমি জলাভূমির মধ্যে অনেক ডেভেলপমেন্টকে অ্যালাউ করার সুযোগ দেওয়া হচ্ছিল, আমরা বারবার বলেছি যে কৃষিজমি জলাভূমিতে কোনোভাবেই ডেভেলপমেন্ট অ্যালাউ করার সুযোগ নাই, এবারে এটা বাদ দিয়েছে, এটা তো ভালো দিক। কিন্তু এর বাইরেও যেমন ডেপে প্রচুর নাগরিক সুযোগ সুবিধা তৈরি করার কথা বলা আছে, যে এলাকাভিত্তিক প্রাইমারি স্কুল তৈরি করা, যেখানে আমরা হাঁটা দূরত্বে স্কুলে যেতে চাই, যেন আমাদের উপরে বাচ্চাদের উপরে চাপ না পড়ে। মাঠ পার্কের প্রতিটি এলাকাতে মাঠ পার্কের কতটুকু ডিমান্ড আছে, কিভাবে করা উচিত, তার গাইডলাইনগুলো দেওয়া আছে। আবার আপনি যেটা বলছিলেন যে জলাশয় জলাধারগুলো উদ্ধার এবং ব্লু নেটওয়ার্ক, গ্রিন নেটওয়ার্কের কথা বলা আছে, হকার ম্যানেজমেন্টের কথা বলা আছে। তাহলে এই যেগুলো বলা আছে, পরের ধাপ হচ্ছে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? সরকারের। তাহলে এই যে সরকার যারা এত রক্তের উপরে গণ অভ্যুত্থানের উপরে এসেছে, তাহলে তার তো সবার আগে বলা উচিত ছিল যে প্রতিটি এলাকায় যেন একটা করে মাঠ হয়, সেই মাঠের জন্য আমরা জায়গাগুলো সিলেক্ট করে দিই। হয়তো ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, জায়গাগুলো সিলেক্ট করে দিই, তাহলে কাজটা শুরু হোক। যে মাঠগুলো ক্লাবের দখলে সেগুলোকে খুলে দিই, ঠিক আছে? যেই জলাভূমিগুলো দস্যুরা, যারা ভূমিদস্যু তারা দখল করেছে, হ্যাঁ, তাদেরকে আমরা কি করি, তাদের চিহ্নিত করি, তাদের আইনের আওতায় নেই, এবং সেই জলাশয়গুলোকে আমরা রিক্লেইম করি। তাহলে এই আলাপটা তো অনুপস্থিত হয়ে গেছে, কারণ একটা সরকার সে পুরো এফোর্টটা দিল ড্যাপের ফার বানানোর জন্য। স্যার, ওই যে একটা বিষয়, যেটা যেহেতু মাঠ পার্কের আলাপে চলে আসলাম, মাঠ পার্ক হচ্ছে সবসময় দেখা গেছে যে বিভিন্ন সরকার বলেন অথবা ধরেন যে নগরের যারা চালান, রাজুক বলেন, সিটি কর্পোরেশন বলেন, এদের হচ্ছে গিয়ে অন্য বিভিন্ন ধরনের হাজার কোটি টাকার প্রজেক্ট নিতে পারে, কিন্তু ধরেন যে মাঠ পার্ক ব্যবস্থাপনার জন্য এদের কাছে কোনো বাজেট থাকে না। তখনই হচ্ছে গিয়ে দেখা গেছে যে নানাবিধ উপায়ে এরা চায় কোনো না কোনো ভাবে হচ্ছে এটা ইজারা দিতে, অথবা ধরেন যে কোনো না কোনো ভাবে কোনো ক্লাবের হাতে তুলে দিতে বলা যেত, এবং সেটাও যেই অ্যামাউন্টে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে ঢাকা সাউথের একটা পার্কে দৈনিক 600 650 টাকা করে হচ্ছে গিয়ে একটা পার্ক ইজারা দিয়ে দেওয়া হয়েছে। এবং এই সরকারের আমলে হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় নতুন সিটি কর্পোরেশন যখন গঠিত হয়েছে এবং প্রশাসক নিয়োগ হয়েছে, সবগুলো
সবার আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর নতুন ডিজিটাল বিলবোর্ড দেখা গিয়েছে। তো এত এত রেভিনিউ যে আসে এগুলো আসলে যায় কোথায়? দেখেন, আমরা যে প্রায়শই দেখি না যে একটা মাঠ বা পার্ক ইজারা দেওয়া হচ্ছে, কর্পোরেশন বলছে আমার তো টাকা নাই। বিষয়টা, গল্পটা এরকম না। গল্পটা হচ্ছে, কর্পোরেশন তো প্রতি বছরই শত শত কোটি টাকা রেভিনিউ বা ট্যাক্স কালেক্ট করছে, হোল্ডিং ট্যাক্স কালেক্ট করছে, তার কাছে টাকা আছে। সে যেমন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমন রোড বা ড্রেন সংস্কার হয়, তারা কিন্তু বাজেটের অভাব নেই। এবং এই ঢাকা শুধু মাঠ পার্ক এমনিতেও খুব বেশি নাই। তাহলে সেটা মানে সেটা সবগুলো পার্ট মার্কের অ্যানুয়াল যে মেনটেনেন্স কস্ট সেটা খুব বেশি না। মূল বিষয়টা এই কারণে এটা না যে তার কাছে টাকা নেই। টাকা তো আমার টাকা, তারও তো টাকা না। আমরা তো ট্যাক্স দিচ্ছি কর্পোরেশনকে, আমার এলাকার মাঠ পার্ক রাখার জন্য তো ট্যাক্স দিচ্ছি। মূল বিষয় হচ্ছে যারা দখল করে, হ্যাঁ, তারা হচ্ছে তাদের কোরামের লোক, হ্যাঁ, তাদের দলীয় কোরাম বলেন, তাদের আত্মীয় পরিজন, তাদেরকে সে একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে তাদেরকে নিয়ে নিয়ে যেতে চায়। যখন দলীয় সরকার থাকে, তার যারা গুন্ডা পান্ডা যা আছে তাদেরকে কাউকে মাঠ দিচ্ছে, কাউকে একটা দোকান দিচ্ছে, এই ডিস্ট্রিবিউশন। তার যে ক্যাডার বাহিনী পালে, তারা যে আমরা বলি যে হ্যাঁ সনাতন ক্যাডার বাহিনী পালে, হ্যাঁ, তার আবার তখন আবার জনগণ কোনো দাবিতে নামলে তাদেরকে দিয়ে ঠেঙ্গাতে হয়, যেটা বলা হয়। যেহেতু মানুষের প্রতিবাদী না, মানুষকে কোনো একটা যুক্তি, যেই যুক্তি মানুষের সেটা মানলো কি মানলো ইম্পর্টেন্ট, সে একটা কিছু বলতে হয়, সে বলে। মূল বিষয়টা হচ্ছে সে জনগণকে অস্বীকার করে। পৃথিবীতে কোনো সোসাইটিতে আপনি যদি অন্যায়কে মেনে নিতে থাকেন, সেখানে আপনার জালেম শাসক আপনার উপরে পতিত হবেই। আমরা জনগণের দায়িত্ব আছে। আমাদের বাসায় শেখানো হয়, ওইখানে বিপদ হলে তুমি এগিয়ে যেও না। এটা কিন্তু আমাদের মা বাবারা শিখিয়েছেন। হ্যাঁ, ওখানে ঝামেলা আছে, যাবে না। পৃথিবীর কোনো জাতি ঝামেলাকে ফেস না করে সে যদি পাশ কাটাতে চায়, তার উপরে এরকম জুলুম আসবে। সেই জুলুমগুলো এখন হচ্ছে। নাহলে ঢাকাতে যে পরিমাণ, ধরেন একটা ধানমন্ডির মাঠ বা একটা কলা বাগানের মাঠ বা অন্য কোথাও মাঠ, এখানে যদি 50,000 লোক থাকে, এখানে ইয়তি তো আছে 20,000। 20,000 ইয়তের মধ্যে যদি 5% নামে, কোনো ক্লাব অবৈধ দখল একদিন রাখতে পারবে না। আপনার সন্তান ড্রাগ এডিক্ট হবে কি হবে না নির্ভর করবে আপনার সন্তান কি সত্যিকার অর্থে মাঠে গিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন ইনকাম শ্রেণীর মানুষকে চিনতে পারছে কিনা। এই বেসিক জায়গাগুলো ধ্বংস করে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো লাভ হবে না। সুতরাং মানে আমরা এখনও বলছি, রাষ্ট্রকে ব্যবসায়ীদের প্ররোচনায় ফার বাড়াবেন, ড্যাব বাড়াবেন, ইচ্ছে মতন এক্সপ্রেসের পিলার বসিয়ে নিয়ে যাবেন, কেউ দেখছে না, কেউ বুঝছে না, ভাবনাটা বড্ড ভুল। সরকারকে তার যে কমিটমেন্ট, সংবিধানের প্রতি কমিটমেন্ট, হ্যাঁ, জনগণের প্রতি কমিটমেন্ট, সেটার বেসিক জায়গায় আসতে হবে যে জনস্বার্থ কোথায়, পরিবেশের সামগ্রিক ভালো কোথায়, সেটা বিবেচনা করেন। কেননা ব্যবসায়ীদের ভুল পাল্টাতে সময় লাগে না। আমরা দেখেছি আগে তারা হাসিনা সরকার গুণগান গেত, অনেক সুবিধা নিয়েছে, এখন তারা এই সরকারের গুণগান গাচ্ছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে কি, ব্যবসায়ীরা যে তারা মানে পুরো শহরকে ধ্বংস করে দিয়ে তারা ব্যবসার যেই মানে যেই জিডিপির প্রবৃদ্ধির যে সংখ্যাটা দিয়েছে, এটাকে আমরা এখনও কোয়ান্টিটেটিভলি কোয়েশ্চেন করছি না। আপনি তো অর্থনীতিবিদ, আপনি জানেন যে এই যে পুরো ঢাকা শহর ধ্বংস করে উন্নয়ন করলাম, এখন পুরো ঢাকা শহরে এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। তাহলে এটা যে আপনি কোয়ান্টিফিকেশন করেন, তাহলে আপনি কোয়েশ্চেন করেন যে ঢাকা শহর কী পরিমাণ জিডিপিকে কন্ট্রিবিউট করেছে, আর পুরো একটা জনপদের এয়ার, ওয়াটার, সয়েল সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তাহলে কোনটাকে উন্নয়ন বলবেন? পলিউশনের সাথে যে জিডিপি লস হচ্ছে, হ্যাঁ, তার সাথে পাবলিক হেলথ, আমাদের এনভায়রনমেন্ট, হ্যাঁ, আমাদের সবকিছুতে প্রোডাক্টিভিটি, জি, আমাদের তো সেই প্রশ্নগুলো করতে হবে। স্যার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখছিলেন কভার স্টোরিতে আমাদের হচ্ছে আজকে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা এবং ঢাকা শহরের যেই লিভেবিলিটি সেটা নিয়ে কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান। স্যারকে ধন্যবাদ।